কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আগের ভিডিওতে আমি হিমালয় দর্শন রচনাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ বলে আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি হিমালয় দর্শন রচনাটির এমসিকিউ নিয়ে আলোচনা করব। 70টি এমসিকিউ রয়েছে। যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই যে আপনারা এই 70টি এমসিকিউ প্রত্যেকটিরই অ্যান্সার করতে পারবেন। সুতরাং আগের ভিডিওটি আগে দেখুন। প্রথমেই আলোচনা করব বেগম রোকেয়া সম্বন্ধে, যেটি আমাদের পাঠ্য বইয়ের শেষে যে অংশটুকু আছে এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য। আর যারা অধ্যায় অর্থাৎ যাদের নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নিতে পারো, কারণ প্রত্যেকটি লাইন ধরে ধরে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ যেগুলো আসে তোমরা সমস্তটা এখান থেকে অ্যান্সার করতে পারবে। এবং যেহেতু যেভাবে গল্পটাকে সুন্দর করে বোঝানো হয়েছে তাতে তোমাদের বড় প্রশ্ন লেখার ক্ষেত্রেও সহযোগিতায় আসবে। চলুন এবার আমরা আলোচনায় আসি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1932-এ। জন্ম বাংলাদেশের রংপুরের পায়রাবন্ধ গ্রামে। পিতা জহরউদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের। পারিবারিক উদ্যোগে তার বাংলা শেখার সূত্রপাত। স্বামী বিশিষ্ট সাহিত্য অনুরাগী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর তিনি ভাগলপুর থেকে 1910 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। এখানে তিনি স্ত্রী শিক্ষা বিস্তারের সংকল্প নিয়ে 1911 সালে শওকত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। আজীবন কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করেন এই মহিয়সী নারী। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী। চলুন এবার আমরা এমসিকিউতে চলে যাই। প্রথম প্রশ্ন, হিমালয় দর্শন রচনাটি কোন শ্রেণীর? আমরা সকলেই জানি। তারপরে অপশনগুলো বলছি: প্রবন্ধ, আলেখ্য, ভ্রমণ, উপাখ্যান। এটি কিন্তু ভ্রমণ। আর আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন এই 70টি এমসিকিউ এর সবগুলোই পরীক্ষার মতো করে দেবেন। অর্থাৎ আমি বলেছিলাম যে একটা খাতায় লিখে মার্কিং করে রাখলেন 70টা, এবার স্ক্রিনে প্রশ্ন আসার পর স্ক্রিনটাকে অফ করে দিয়ে মানে পজ করে দিয়ে আপনারা এটা অ্যান্সার করে তারপরে উত্তরটি দেখবেন। পারলেন কি না আমাকে জানালেন, সকলেই জানাবেন কটি পারলেন। চলুন, কার্শিয়ং স্টেশনের উচ্চতা কত? কার্শিয়ং স্টেশনের উচ্চতা হচ্ছে 4864 ফিট। পরবর্তী প্রশ্ন, লেখিকা যথাসময়ে যাত্রা করে কোন স্টেশনে পৌঁছেছিলেন? আমরা জানি লেখিকা শুরুটা করেছিলেন কিন্তু কোথা থেকে? জলপাইগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, শিলিগুড়ি। তাহলে তিনি যাচ্ছিলেন শিলিগুড়ি থেকে কার্শিয়ং হয়ে দার্জিলিং। তাহলে প্রথমে তিনি যাত্রাটা শুরু করেছিলেন এই শিলিগুড়ি থেকে। পরবর্তী প্রশ্ন, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি কোন গাড়ির থেকে ছোট? ইস্টার্ন বেঙ্গল, ওয়েস্ট ইন্ডিয়ান গাড়ি, ইস্ট ইন্ডিয়ান গাড়ি, নর্থ ইন্ডিয়ান গাড়ি, সাউথ ইন্ডিয়ান গাড়ি। সেটি কিন্তু ইস্ট ইন্ডিয়ান গাড়ির থেকে কিন্তু এই ইস্টার্ন বেঙ্গল গাড়িটি ছোট। পরবর্তী প্রশ্ন, হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, গুয়াহাটি। সেটি হচ্ছে শিলিগুড়ি থেকে আরম্ভ হয়েছে। পরবর্তী প্রশ্ন, লেখিকাদের বাসা থেকে অধিক দূরে নয়। সেটি হচ্ছে লেখিকারা রওনা দেওয়ার পরে কার্শিয়ং স্টেশনে গিয়ে থেমেছিলেন। যে বাসায় উঠেছিলেন সেই বাসা থেকে কার্শিয়ং স্টেশনের দূরত্ব খুব বেশি নয়, কাছেই। তাহলে এটাই আমাদের রাইট আনসার।
পরবর্তী প্রশ্ন, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির একটি বিশেষত্ব কী? তো ইস্টার্ন বেঙ্গল যে রেলগাড়ি, সেই গাড়িটি ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির থেকে এটি ছোট। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হিমালয় দর্শন রচনা অংশে বেগম রোকেয়া খেলনা গাড়ির সঙ্গে কিসের তুলনা করেছেন? হিমালয়ান রেলগাড়িকে, টয় ট্রেনকে, বেঙ্গল রেলগাড়িকে, নাকি ইস্ট ইন্ডিয়ান রেলগাড়িকে? হিমালয়ান রেলগাড়ির সঙ্গে কিন্তু এই খেলনা গাড়ি তুলনা করেছেন লেখিকা। হিমালয়ান রেলগাড়িগুলির আকার কিরূপ? খুব উঁচু, খুব নিচু, উঁচু নিচু? খুব নিচু, কারণ অনায়াসে সেখানে ওঠানামা করতে পারে যে কেউ। ক্রমে লেখিকারা সমুদ্র থেকে উপরে উঠেছেন। কত হাজার ফিট তিনি উপরে উঠেছিলেন? প্রথমে তিনি 3000 ফিট উপরে উঠেছিলেন প্রথমে, তারপরে আরেকটি বর্ণনা আছে সেখানে তিনি 4000 ফিট উপরে উঠেছেন। প্রথমে আছে ক্রমে, সমুদ্র থেকে যে দূরত্বটি বলা হয়েছে সেটা হচ্ছে 4000 ফিট, ওই 3000 ফিট। আর 4000 ফিটের কথা যেখানে বলা হচ্ছে সেখানে এভাবে বলা হচ্ছে যে আমরা এখন 4000 ফিট ঊর্ধ্বে উঠে আছি। তাহলে সমুদ্র থেকে দূরত্ব যখন বোঝাবে তখন সেটা 3000 ফিট অ্যান্সার হবে। এবার মনে রাখতে হবে। ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়। ক্ষুদ্র গাড়ি বলতে কোন গাড়ির কথা বলা হয়েছে? টয় ট্রেন, ছোট জিপ গাড়ি, ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি, হিমালয়ান রেলগাড়ি? তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু হিমালয়ান রেলগাড়ি, আমরা সকলে সেটা জানি। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারে। কোন গাড়ির কথা বলা হয়েছে? আমি একটু আগে বললাম যে হিমালয়ান রেলগাড়ি থেকে, মানে এই গাড়িটা এতটাই নিচু যে অনায়াসে মানুষ ওঠানামা করতে পারে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আপনারা অ্যান্সার করতে থাকুন। পথের দুই ধারে মনোরম দৃশ্য, দৃশ্যগুলির মধ্যে একটি হলো, আপনারা অ্যান্সার করতে থাকুন এর মধ্যে কোনটি হবে। এটি হচ্ছে পথের দুই ধারে মনোরম দৃশ্য, দৃশ্যগুলির মধ্যে একটি হলো নিবিড় অরণ্য। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং যাওয়ার ট্রেনগুলি চলতে গিয়ে কেমন শব্দ করে? এটা অনেক সময় ঘুলিয়ে যেতে পারে। খটখট, কটকট, কটাকটা, কটাখটা, নাকি কটাকটা? কোনটা হবে? দেখুন এখানে আমাদের অ্যান্সার হবে কিন্তু প্রথমটি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? এখানে ক আছে একটি আর বাকি সবগুলো ট, বাকি সবগুলো ট। তাহলে এখানে ক আছে একটি আর বাকি সবগুলো ট, কটাকটা। আচ্ছা, পরবর্তী, ক্রমে লেখিকারা সমুদ্র থেকে কত ফিট উপরে উঠেছিলেন? এখানে কিন্তু সমুদ্র থেকে তারা 3000 ফিট উপরে উঠেছিলেন। এই প্রশ্নটি আগে একবার রিপিট হলো, আছে এই প্রশ্নটি। নির্মল উপত্যকায় সাদা কুয়াশা দেখে সহসা কি মনে হয়েছিল? সেই সাদা অর্থাৎ শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া লেখিকাদের কিন্তু নদী বলিয়া ভ্রম হইয়াছিল। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে নদী। পরবর্তী প্রশ্ন, যাত্রীরা ইচ্ছা করিলে চলবার সময়ও অনায়াসে ওঠানামা করিতে বা করতে পারে। কারণটা কি? এখানে সেই রেলগাড়ির কথা বলা হয়েছে। এটা আমি বললাম যে গাড়িগুলি কিন্তু খুব নিচু, যার জন্যই কিন্তু অনায়াসে মানুষ সেখানে ওঠানামা করতে পারে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চায়ের ক্ষেত্রগুলি কি রং ছিল? চায়ের ক্ষেত্রগুলো কিন্তু কৃষ্ণবর্ণ, শ্বেতবর্ণ, হলুদ বর্ণ, হরিদ্রর্ণ।
চায়ের ক্ষেত্রগুলো কিন্তু ছিল হরিদ্রণ। বর্ণনায় আছে, হরিদ্রণ চায়ের ক্ষেত্রগুলো প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক শোভাকে আরও শতগুণ বাড়িয়েছে কে? সেটা হচ্ছে বলেই দিলাম, হরিদ্রণ চায়ের ক্ষেত্রগুলি। পরবর্তী প্রশ্ন, মাঝে মাঝে মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে কি বলে মনে হয়? মানুষ যে বনভূমির মধ্য দিয়ে চলে গেছে, সেই সংকীর্ণ পথকে কিন্তু আঁকা বাঁকা সিথির, অর্থাৎ মাথায় চুলে যে সিথি, সেই সিথির সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন, বসুমতীর ঘন কেশপাশ বলে মনে হয়েছে কোন বিষয়টা? তাহলে আমরা দেখেছি যে সিথিটা হচ্ছে পথ, আর দুই পাশে যে কেশ অর্থাৎ চুল, সেই চুলগুলো কিন্তু সেই পাহাড়ের মধ্যে যেসব গাছপালা তাকে বুঝিয়েছে। তাহলে এই অপশানটার মধ্যে আমরা কোথায় গাছপালা আছে দেখি। শ্বেতকুজ্ঝটিকা, তাহলে এটা তো হবে না। সারি সারি পাহাড়, এটাতেও হবে না। মানুষের পথ চলাকে না, এটা তো স্মৃতির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে নিবিড় শ্যামল বনকে বুঝিয়েছে, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। রেলপথে অনেকগুলি কি দৃষ্টিগোচর হয়েছিল? রেলপথে যেতে যেতে পাহাড়, জলপ্রপাত, নদী, বরফের ঢিবি, এখানে কিন্তু জলপ্রপাত বা নির্ঝর মানে ঝর্ণা লেখিকারা দেখেছিলেন। আমরাও দেখেছিলাম হয়তো, কারণ আগের গল্পটি বা রচনাটি পড়লে আপনারা বুঝতেই পারবেন ভিডিওটা দেখে আর কি। ইহাদের কোনো একটি বিশালাকায় কিসের উৎস? গঙ্গার, জাহ্নবীর, গোদাবরী, কাবেরী। এখানে অপশানটা ঠিক গঙ্গাটা দেওয়া উচিত হয়নি। তার কারণটি হচ্ছে, জাহ্নবী যার কথা বলা হয়েছে, এটি গঙ্গারই আরেক নাম। জন্যমুনি পৃথিবীতে গঙ্গাকে অনায়ন করতে সহযোগিতা করেছিলেন বলে নাম হয়েছে জাহ্নবী। এটাই আমাদের রাইট অ্যান্সার, আর রচনাটিতে এটাও আছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আমাদের মনোরথ পূর্ণ হইল। লেখিকা সহ অন্য অন্য যাত্রীদের কি মনোরথ পূর্ণ হয়েছিল? প্রাণ ভরে পাহাড় দেখতে পেরেছিল, প্রাণ ভরে জলপ্রপাত দর্শন করতে পেরেছিল, তারা অনেক উঁচুতে উঠতে পেরেছিল, কোনোটিই নয়। এখানে আমরা জানি যে লেখিকাদের ট্রেন একটা বড় ঝর্ণার নিকট থেমেছিল এবং সেখান থেকে তারা প্রাণ ভরে জলপ্রপাত দর্শন করতে পেরেছিল, এবং সেই প্রসঙ্গে লেখিকা বলে উঠেছিলেন যে আমাদের মনোরথ পূর্ণ হইল। লেখিকা একদা ঢেকি শাকের কথা কোথায় পাঠ করেছিলেন? স্কুলে, জমায়েতে, গ্রামে, মহিলায়। এখানে মহিলা হচ্ছে একটি পত্রিকা, সেই পত্রিকায় কিন্তু লেখিকা এই ঢেকি শাকের প্রসঙ্গে পড়েছিলেন। অল্প অল্প মৃদু বাতাস মৃদু গতিতে বইতেছে, এটা কোথাকার কথা বলা হয়েছে? কত ফিট উচ্চতার কথা বলা হয়েছে? আমরা জানি দুটো উচ্চতার কথা বলা হয়েছিল, একটি হচ্ছে 3 ফিট আর একটি হচ্ছে 4 ফিট, 3000 ফিট আর একটা হচ্ছে 4000 ফিট। এই দুটি উচ্চতার কথা বলা হয়েছে। সেই দুটি উচ্চতার মধ্যে 3000 ফিট উচ্চতায় যখন লেখিকা উঠেছিলেন, তখন শীত বোধ হচ্ছিল না, মনে হয় যেন মেঘের ভিতর দিয়ে চলেছিল। সেখানে কিন্তু তিনি এই বাতাসের কথা বলেননি। বাতাসের কথা বলেছিলেন সেটি হচ্ছে 4000 ফিট উচ্চতায় উঠে, সেখানেও শীতভাব হচ্ছিল না, কিন্তু গরমের জ্বালায় এতক্ষণ যে প্রাণ কণ্ঠগত হয়েছিল সে জুলুম থেকে রক্ষা পেয়েছিলেন, এবং অল্প অল্প মৃদু বাতাস মৃদু গতিতে বইতেছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটাই, 4000 ফিট উচ্চতায়। কার্শিয়ং স্টেশনের উচ্চতা কত? এই প্রশ্নটি আগেও একবার আমরা দেখেছি, তবু আর একবার বলে দিই, সেটি হচ্ছে 4864। এটি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখিকার ট্রাঙ্কগুলি কোন ঠিকানায় বুক করা হয়েছিল? তাহলে লেখিকা যাচ্ছিলেন কোথায়? লেখিকা যাওয়ার কথা ছিল দার্জিলিং। তিনি জলপাইগুড়ি নয়, শিলিগুড়ি থেকে তিনি যাচ্ছিলেন দার্জিলিং, কিন্তু কার্শিয়াংয়ে এসে তিনি থেমেছিলেন কিছুকাল, কিন্তু ট্রাঙ্কগুলো বুক করেছিলেন কিন্তু ওই দার্জিলিংয়ের ঠিকানায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু দার্জিলিং।
পরবর্তী প্রশ্ন, অবশেষে লেখিকারা কোন স্টেশনে এসে পৌঁছেছিলেন? অবশেষে লেখিকারা এসে পৌঁছেছিলেন সেটি হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, শিলিগুড়ি। এখানে তারা কিন্তু কার্শিয়াং স্টেশনে এসে পৌঁছেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাসায় আসিয়াও গৃহসুখ অনুভব করিতে পারি নাই। গৃহসুখ অনুভব করতে না পারার কারণ কি? তারা বাসায়, অর্থাৎ যে বাসা ভাড়া করেছিলেন সেখানে উঠেছিলেন, কিন্তু তারা গৃহসুখ পাননি। তার কারণ আমরা সকলেই জানি। তারা কিন্তু তাদের ট্যাঙ্কগুলো, অর্থাৎ ব্যবহার্য জিনিসপত্রগুলো দার্জিলিংয়ের ঠিকানায় বুক করেছিলেন এবং সেখানে সেইগুলো চলে গেছিল। তার ফলে তারা গৃহসুখ অনুভব করতে কিন্তু পারছিল না। তাহলে সেটা হচ্ছে জিনিসপত্রের অভাবে। পরবর্তী প্রশ্ন, আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। কোথাকার বায়ু সেবন করিয়া? অর্থাৎ জিনিসপত্র আগে চলে গেছিল কোথায়? দার্জিলিংয়ে। সেই দার্জিলিংয়ের বায়ু সেবন করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, আপনারা অ্যান্সার করছেন তো সবাই? করতে থাকুন। কটা পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রাঙ্কগুলি কখন ফিরে এসেছিল? সেটা হচ্ছে সন্ধ্যার ট্রেনে, দুপুরের ট্রেনে, সকালের ট্রেনে, রাত্রের ট্রেনে। সন্ধ্যার ট্রেনে কিন্তু ট্রাঙ্কগুলো ফিরে এসেছিল। পরবর্তী প্রশ্ন, আপনারা হয়তো অনেকেই বলছেন আমরা অনেক উপকৃত হচ্ছি, কিন্তু এই উপকৃতটা তখনই সার্থকতা পাবে যখন আপনারা সাকসেসফুল হবেন। তাই আমার দৃঢ় বিশ্বাস আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমগতিতে এগিয়ে চলুন আর ভিডিওগুলো পুরোটা দেখতে থাকুন। এবং প্রত্যেকটি কথা কিন্তু আমি অবান্তর বলছি না, আপনাদের কাজের জন্যই প্রতিটি কথাই এখানে বলা হচ্ছে। যে জুলুম থেকে রক্ষা পাইলাম, এখানে কিন্তু সেই 4000 ফিট উচ্চতায় উঠে যে গরমের যে জ্বালা, সেই জ্বালা থেকে তারা সেই জুলুম থেকে রক্ষা পেয়েছিল, তাই তো? তাহলে এখানে কোনটি আছে? সেটি গরম অনেকটা কম অনুভূত হচ্ছিল। এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। এই সময়টাকে লেখিকা কি কাল বলতে চেয়েছেন? অর্থাৎ লেখিকা পৌঁছেছিলেন কার্শিয়াং স্টেশনে, সেখানে গিয়ে সেখানকার ওয়েদার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন এই সময়টাকে শীত বৃদ্ধি হয়নি বেশি, আবার গরমও নয়। তাহলে মাঝামাঝি একটা সময়, সেটি হচ্ছে বসন্তকাল। কিন্তু যেহেতু তিনি পর্বতে আছেন সেই জন্য এটাকে পার্বত্য বসন্তকাল বলেছিলেন। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সূর্যকিরণ কেমন বোধ হইতেছিল? কিন্তু সেখানকার বসন্তকাল বললে কেমন হয়, তবুও সেখানে সূর্যকিরণ কিন্তু ছিল প্রখর। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার্শিয়াংয়ে লেখিকারা আসার পর কদিন বৃষ্টি হয়েছিল? আপনারা সকলেই অ্যান্সার করতে পারবেন যারা ভিডিওটি দেখেছেন, যে একদিন কিন্তু বৃষ্টির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরিমাণ কেমন ছিল? বৃষ্টির পরিমাণও কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত তারা পেয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সামান্য। পরবর্তী প্রশ্ন, বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নয়? সেখানকার বাতাস খুব স্বাস্থ্যকর, কিন্তু জল খুব একটা ভালো নয়, যার জন্য বিভিন্ন পদ্ধতিতে তাদের জল খেতে হয়েছিল, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। সেই পদ্ধতিগুলো আমরা পরে জানবো। পরবর্তী প্রশ্ন, লেখিকারা পানীয় জল কি করে খেতেন? হ্যাঁ, সেই পদ্ধতিটা কি ছিল? আপনারাই অ্যান্সার করুন, কি পদ্ধতি ছিল? অবশ্যই তারা ফিল্টার করে খেতেন। পরবর্তী প্রশ্ন, জল দেখিতে কেমন? জল দেখিতে কিন্তু খুব ভালো ছিল, সেটি হচ্ছে খুব পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। পাহাড়ের জল বেশিরভাগ সময় পরিষ্কার এবং স্বচ্ছ হয়। পরবর্তী প্রশ্ন, ঘন কুয়াশায় কি জোড়ায়? ঘন কুয়াশায় চোখ জোড়াচ্ছে, হস্ত জোড়াচ্ছে, প্রাণ জোড়াচ্ছে? কোনোটি নয়। এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে চোখ আর প্রাণ। এই দুটোতে অনেকের কনফিউশন হতে পারে যে কুয়াশায় কি জোড়াচ্ছে। এখানে কিন্তু অবশ্যই হবে যে কুয়াশায় কিন্তু প্রাণ জুড়িয়ে যাচ্ছিল লেখিকার। কারণ কুয়াশায় তো চোখে আর কত ভালো দেখা যায়, চোখে তো সব ধোঁয়াশা মনে হয়, চোখ তো জোড়ানোর কথা নয়। যাই হোক, এখানকার বায়ু কেমন ছিল? এখানকার বাতাস ছিল কিন্তু খুব পরিষ্কার,
এবং হালকা, এই দুটোই, এই অপশানটি হবে। পরবর্তী প্রশ্ন, মানে বায়ু ও মেঘের কি দেখতে চমৎকার? এটা কিন্তু তাদের লুকোচুরি খেলা দেখতে কিন্তু চমৎকার ছিল, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কারা প্রতিদিন মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে? সেখানে আমরা দেখেছি যে অস্তমান রবি বাতাস অর্থাৎ বায়ু এবং মেঘের সঙ্গে মিলে একটা মনোরম বা মনোহরণ করা সৌন্দর্যের রাজ্য তৈরি করে। যখন পাহাড় থেকে অস্তগামী সূর্যকে কেমন দেখায় সেটা বর্ণনা করতে গিয়ে কিন্তু লেখিকা এই ধরনের কথাগুলো বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে কি ঢেলে দেয়? পশ্চিম আকাশে পাহাড়ের গায়ে কিন্তু তরল স্বর্ণ যেন ঢালিয়া দেয়। তাহলে তরল স্বর্ণ বলতে তরল সোনা, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অন্য অন্য জাতির সঙ্গে পাহাড়বাসী কিভাবে মিশেছে? আমরা জানি পাহাড়বাসী কিন্তু অন্য অন্য জাতির সঙ্গে বিবাহ সূত্রে তাদের সঙ্গে মিশে গেছে, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ঢেকি শাককে লেখিকা কি বলে জানতেন? ঢেকি শাককে লেখিকা কিন্তু ঘাস বলে, ক্ষুদ্র গুল্ম বলে, শাকের রাজা বলে, বড় গাছ বলে, ক্ষুদ্র গুল্ম বলেই কিন্তু তিনি জানতেন। পরবর্তী প্রশ্ন, লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলেন কোন যুগে বড় ঢেকি গাছ আছে? অর্থাৎ তিনি কিন্তু টারশিয়ারি লৌহ যুগে, প্রাচীন যুগে নাকি কার্বনিফেরাস যুগে? অবশ্যই কিন্তু কার্বনিফেরাস যুগে ভূতত্ত্ব গ্রন্থে তিনি পড়েছিলেন যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকিতরু গাছ ছিল। এই কার্বনিফেরাস যুগ বলতে কয়লা উৎপাদন হয় যে যুগে, বা কার্বনিফেরাস শব্দের অর্থ হচ্ছে কয়লা উৎপাদন, সেটা আপনাদেরকে বলেছি, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখিকার ভারী আনন্দ হয়েছিল কেন? তিনি আনন্দিত হয়েছিলেন যে ঢেকি শাকের গাছে ফুল ফুটেছিল বলে, ঢেকি শাকের ভাজা খেয়েছিলেন বলে, ঢেকি শাক তুলেছিলেন বলে, নাকি সচক্ষে ঢেকি শাক দেখেছিলেন বলে? অবশ্যই এটাই আমাদের রাইট অ্যান্সার হবে, লেখিকা সচক্ষে ঢেকি শাক দেখিয়া কিন্তু ভারী আনন্দিত হয়েছিলেন। তরুবরগুলির উচ্চতা কত? এখানে ঢেকি শাকের উচ্চতার কথা বলা হয়েছে। এর উচ্চতা কিন্তু একদম কনফিউশন হবে না, 20 থেকে 25 ফিট। কোনো অপশানের দিকেই তাকাবে না, একদম মুখস্থ করে ফেলবে এটা, 20 থেকে 25 ফিট এই তরুবরগুলির উচ্চতা। লেখিকারা কীরকম বন্য পথে বেড়াইতে ভালোবাসেন? সাপ যোগ নেই এমন স্থানে, লোকজন আছে এমন বন্যপথে, নির্জন বনপথে, বাঘ ভালুক নেই এমন বনপথে। এখানে যেটি আছে সেটি হচ্ছে নির্জন বনপথে, অর্থাৎ জনগণ নেই, লোক সংখ্যা খুব কম, সেরকম নির্জন বনপথে লেখিকারা কিন্তু বেড়াতে ভালোবাসেন বলে জানিয়েছেন। লেখিকারা যে জঙ্গলে বেড়াচ্ছিলেন সেখানে কি ছিল? লেখিকারা যে জঙ্গলে বেড়াচ্ছিলেন সেখানে কিন্তু দুটি জিনিসের কথা বলেছিলেন, এক হচ্ছে সাপ আর একটা হচ্ছে যোগ। কিন্তু সাপের সঙ্গে লেখিকাদের দেখা হয়নি, কেবল চিনে যোগ 2-3 বার রক্ত খেয়েছিল। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যোগ কতবার লেখিকাদের রক্ত শোষণ করেছিল? সেটা আমরা বলেই দিলাম যে 2-3 বার কিন্তু যোগ রক্ত শোষণ করেছিল। 53 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 2-3 বার। পরবর্তী প্রশ্ন, এদেশের স্ত্রীলোকেরা কি দেখলে ভয় পায় না? আমরা সকলেই জানি যে এদেশের স্ত্রীলোকেরা কিন্তু যোগ দেখলে তারা ভয় পায় না, তারা বলে যোগে আর কি ক্ষতি করে, রক্ত খাওয়া শেষ হলেই তো তারা চলে যায়। আপনারাও কি তাই মনে করেন? অবশ্যই জানাতে হবে না এটা। লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কি ছিল? ভুটিয়া চাকরানির নাম ছিল হচ্ছে ভালু। পরবর্তী প্রশ্ন, ভুটিয়ানিরা কত গজ কাপড় ঘাগড়ার মতো করে পরে? তারা কিন্তু 7 গজ কাপড় ঘাগড়ার মতো করে পরে, আর সেই কাপড়ের উপর দিয়ে আরেকটি কাপড় টাইট করে বেঁধে রাখার জন্য একটা বিষয় রাখে, তার উপরে একটা কিছু গায়ে দেয় এবং মাথায় একরকম রয়েছে। এই 4টে জিনিস আপনাদের মনে রাখতে হবে। ভুটিয়ানিদের গায়ে কি থাকে? সেটা হচ্ছে তাদের গায়ে কিন্তু জ্যাকেট দেওয়া থাকে।
এটা মনে রাখতে হবে। আর মাথায় কি থাকে বলেছিলাম, মনে আছে তো সবার? মাথায় থাকে হচ্ছে বিলিতি শাল জড়ানো থাকে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভুটিয়ানিরা কোথায় বোঝা বহন করে? সবাই কিন্তু এটা ভুল করতে পারে, কেউ বলবে মাথায়, কেউ বলবে কাঁধে, কেউ বলবে পিঠে। কোনটি হবে আপনারাই বলুন? অবশ্যই হবে তারা পিঠে বোঝা বহন করে, 1-2 মণ বোঝা বহন করে নিতে পারে। মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্বন্ধে কি লিখেছিলেন? মহিলা পত্রিকার সম্পাদক কিন্তু মেয়েদের সম্বন্ধে লিখেছিলেন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সমস্বরে কি বলে ওঠে? প্রকৃতি প্রশংসার যোগ্য, মানুষই প্রশংসার যোগ্য, ঈশ্বরই প্রশংসার যোগ্য। এটা হচ্ছে অবশ্যই ঈশ্বরই প্রশংসার যোগ্য, সেটা কিন্তু লেখিকা মনে করেছেন। কারা প্রস্তর বই নিয়ে যায়? পুরুষেরা, কর্মচারীরা, বাচ্চারা, অবলারা। প্রস্তর অর্থাৎ পাথর কিন্তু বয়ে নিয়ে যায় কিন্তু অবলারা অর্থাৎ মহিলারা, আর সেগুলো দিয়ে রাস্তা তৈরি করে পুরুষেরা বা সবলেরা। তাহলে আমাদের এখানে প্রস্তর কারা বয়ে নিয়ে যায়? অবলারা, যাদের বল নেই তারা। আচ্ছা, ভুটিয়ানিরা আপন পরিচয় কি নামে দেয়? অবলা বলেছিলেন মহিলা সম্পাদক, সেটা নিয়ে লেখিকা কিন্তু তর্ক করেছিলেন যে এরা কি তাহলে অবলা অর্থাৎ বলহীন, এরা যে বড় বড় পাথর বয়ে নিয়ে যায়। অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন জায়গায় প্রচুর মহিলা শ্রমিকরা কাজ করে এবং তারা যথেষ্ট কর্মঠ পুরুষের তুলনায়। ভুটিয়ানিরা আপন পরিচয় কি নামে দেয়? তারা কিন্তু মনে করে তারা পাহাড়ে বসবাস করে বলে তারা নিজেদেরকে পাহাড়নি বলে পরিচয় দেয়। পরবর্তী প্রশ্ন, ভুটিয়ানিরা আমাদের কি বলে? ভুটিয়ানিরা আমাদের বলে কিন্তু যে নিচে থাকি বলে তারা বলে নিচে কা আদমি, হিন্দি ভাষায় বলে তারা নিচে কা আদমি। পরবর্তী প্রশ্ন, ভুটিয়ানিরা স্বভাবতই শ্রমশীলা, কর্মপ্রিয়, সাহসী এবং আরেকটি ভালো গুণ তাদের মধ্যে আছে, সেটি হচ্ছে তারা মিথ্যুক নয়, সরলা নয়, রুগ্ন নয়, তারা সত্যবাদী। এই গুণটি তারা আছে তাদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, নিচেকা আদমির সংস্পর্শে এসে ভুটিয়ানিরা কি হারাচ্ছে? নিচেকা আদমির অর্থাৎ আমাদের সংস্পর্শে এসে তারা যে গুণগুলি হারাচ্ছে, ওই সব গুণগুলো হারাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যে ভালো গুণ আছে, সদ্গুণ রাজি, সেগুলো কিন্তু তারা হারাচ্ছে। এটাই আমাদের রাইট অ্যান্সার। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি মাঝে মাঝে একটু মজা করেও পড়ানোর চেষ্টা করছি, কারণ একঘেয়েমি এতক্ষণ ধরে ভিডিও দেখা একটু কষ্টকর, যার জন্য দু একটা কথা বলছি ভালো লাগার জন্য। আচ্ছা, লেখিকাদের বাসা থেকে কত মাইল দূরে বড় ঝর্ণাটি ছিল? লেখিকারা যে কার্শিয়াং স্টেশনের ওখানে বাসা ভাড়া নিয়েছিলেন তার থেকে কিন্তু খুব কাছেই, অর্থাৎ মাইল খানেক, অর্থাৎ 1 মাইল দূরত্বে কিন্তু ঝর্ণাটি ছিল। সেখানকার কুলু কুলু শব্দ তিনি শুনতে পেতেন এবং নাকি দেখতেও পেতেন। আচ্ছা, লেখিকার বাসা থেকে 1 মাইল দূরে কি ছিল? একটু আগে বলা হলো লেখিকার বাড়ি থেকে 1 মাইল দূরে ছিল বা বাসা থেকে 1 মাইল দূরে ছিল সেটি হচ্ছে একটি ঝর্ণা। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিনরাত ঝর্ণার কল্লোল গীত শুনে কার প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়? ঝর্ণার প্রতি নাকি ঈশ্বরের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি? অবশ্যই ঈশ্বরের প্রতি দ্বিগুণ ভক্তি বেড়ে যায়। বলি ড্যাশ কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? সেটা হচ্ছে প্রাণটা, এখানে প্রাণের কথা বলা হয়েছে। অবশ্যই এটা মনে রাখতে হবে যে প্রাণটা কিন্তু লেখিকা বলেছিলেন তার প্রাণটা ওই নির্ঝর যেমন, অর্থাৎ ঝর্ণা যেমন নিচে বয়ে যাচ্ছে, নিচে পড়ছে,
ঠিক তেমনই আমাদের প্রাণটাও ঈশ্বর পরমেশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন তার চরণ প্রান্তে অর্থাৎ তার পায়ে লুটিয়ে কেন পড়ে না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা নোঙর কবিতা নিয়ে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।